আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়, সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আগামী জুন মাসে বর্তমান সরকার তার প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে এবং সেই বাজেট হবে খুবই একটি চ্যালেঞ্জিং বাজেট। কারণ হলো দীর্ঘদিন ধরে সরকারের আয় কম, খরচ বেশি এবং সরকারকে ধার করে চলতে হচ্ছে। এবং ইতিমধ্যে আইএমএফের কাছে দ্বিতীয় কিস্তির টাকা চেয়েছে, কিন্তু আইএমএফ অনেকগুলো শর্ত দিয়েছে যে এগুলো করতে হলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে গতি বাড়াতে হবে। ঠিক এই যখন বাস্তবতা, তখন আমরা দেখলাম যে বর্তমান সময়টি বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। রেকর্ড পরিমাণ রাজস্ব ঘাটতির মুখে পড়েছে বাংলাদেশ সরকার। বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড, তার যে অবস্থান সেটি একটি জটিল জায়গায় পৌঁছে গেছে। আমরা দেখলাম চলতি অর্থ বছরের 9 মাসে শুল্ক কর আদায় ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকা, যা ইতিহাসের সর্বোচ্চ। এত টাকার ঘাটতি বাংলাদেশ আগে কখনো মোকাবেলা করে নাই। একটা রেকর্ড ধসের মধ্যে পড়েছে রেভিনিউ সিস্টেম, রাজস্ব আদায়। এত বড় রাজস্ব ঘাটতি নিয়ে অর্থ বছরের বাকি কয়েকটি মাস সরকার কিভাবে পার করবে, কেমন করে নতুন বাজেট করবে, সেটাই আজকের আলোচ্য বিষয় আমাদের জন্য। তাই আমরা বলেছি সরকারের আয় কম, ব্যয়ের চ্যালেঞ্জ অনেক। গত অর্থ বছরের পুরো সময়ে এনবিআর ঘাটতি হয়েছিল 92,000 কোটি টাকার কিছু বেশি, যা তখন একটা রেকর্ড ছিল। চলতি অর্থ বছরে প্রথম 9 মাসেই সেই ঘাটতি অতিক্রম করে গেছে, ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ কঠিন শর্ত দিয়ে রেখেছে যে রাজস্ব আদায় বাড়াতেই হবে। আইএমএফের এমন শর্তের মুখে এত বড় বিশাল ঘাটতি শেষ পর্যন্ত এনবিআরকে বড় চ্যালেঞ্জ তো শুধু না, একটা বলতে গেলে জটিল অবস্থানের মধ্যে ফেলেছে, সরকারকেও ফেলেছে। লক্ষ্য অর্জনে এখন দেখা যাচ্ছে অর্থ বছর যে বাকি সময়টা আছে সেই মাসে গড়ে প্রায় 73,000 কোটি টাকা করে রাজস্ব আদায় করতে হবে এনবিআরকে। বিএনপি সরকার নতুন, মাত্র 2 মাসের কিছু সময় বেশি হয়েছে। পুরো সময়টা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল এবং রাজস্ব ঘাটতির বিষয়টা সেখান থেকেই শুরু। বিশাল রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ এখন নতুন সরকারের ঘাড়ে পড়েছে। বাজেটের মাধ্যমে সরকারের খরচের চাপ ক্রমশ বাড়ছে। এনবিআরের মাধ্যমে সরকার আয় বাড়ানোর আর কোনো বিকল্প হাতে নেই, কিন্তু মধ্যপ্রাচ্যে সংকট চলছে, জ্বালানি তেলের দাম বেড়েছে এবং সংকটও চলছে। এবং এর কারণে যেটি হয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা গতিহারা অবস্থা তৈরি হয়েছে। বিনিয়োগ পরিস্থিতিও ভালো না। সব কিছু মিলিয়ে রাজস্ব আদায় যে করবে এনবিআর, সেটা কোথা থেকে করবে সেটি একটি বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। একটা বড় ভাবনার জায়গা হলো আইএমএফের ঋণ। আইএমএফ $470 কোটি ঋণ দিতে চায়, কিন্তু শর্ত দিয়ে রেখেছে যে প্রতি বছর জিডিপির প্রায় 0.5% অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে। এটি একটি খুবই কঠিন শর্ত এবং এটা করার জন্য যে রাজস্ব ব্যবস্থাপনা প্রয়োজন আমাদের এখানে, সেটি সরকারের হাতে সেভাবে নেই। এছাড়া সরকারের যে উন্নয়ন খরচ, অর্থাৎ আমাদের সরকার যে রাস্তার উন্নয়ন করেন, ফ্লাইওভার তৈরি করেন, বিভিন্ন ধরনের ব্রিজ, কালভার্ট ইত্যাদি বানান, সেগুলো করতে গেলে রাজস্ব খাত থেকে করতে হবে। উন্নয়ন সহযোগীরা এখানে কোনো টাকা দিবে না। খুবই চ্যালেঞ্জিং একটা সিনারিও। তাহলে আমাদের সামনে চ্যালেঞ্জ কী সরকারের সামনে আমরা যদি দেখতে চাই, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী 3 মাস। অর্থ বছরের প্রথম 9 মাস চলে গেছে, 3 মাসের মধ্যে এপ্রিল মাসও যাই করছে, সেই হিসেবে বলতে গেলে 2 মাস আছে। বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে হবে এবং এই এপ্রিল থেকে জুন মাস, এই 3 মাসে আদায় করতে হবে 2,15,000 কোটি টাকা, যা প্রতি মাসে প্রায় 71,000 কোটি টাকার মতন। এত বিপুল পরিমাণ রাজস্ব আদায় প্রতি মাসে আদায় করা খুবই কঠিন, কারণ চলতি অর্থ বছরের কোনো মাসেই সেই পরিমাণ রাজস্ব হয়নি। দ্বিতীয় হলো যে রাজস্ব আদায় যদি করতে গিয়ে সরকার বেশি নিপীড়নমূলক হয়ে দাঁড়ায়, তাহলে ব্যবসা বাণিজ্যের কী হবে? ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দোকানপাট সন্ধ্যা 7টার পরে বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের গতি কমে গেছে এবং মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি তেল বাড়াসহ নানা কারণে অর্থনীতিতে অনিশ্চয়তা আছে। ব্যবসা বাণিজ্যের গতি বলতে কিছু নেই, আমদানিও কমে গেছে, রপ্তানি গতি হারা অবস্থায় আছে, বিনিয়োগও নেই। এমন একটা সময় রাজস্ব আদায় কাঙ্ক্ষিত হারে হচ্ছে না এবং তা হওয়ার কথাও নাই। ফলে যে রাজস্বের চাপটা আছে, যেই গতিতে রাজস্ব আদায় হবে যে পরিমাণ, সেটি সরকারের জন্য আদায় করা খুব
কঠিন হয়ে গেছে। সরকারের উপর একটা চাপ আছে এবং এটা অর্থনীতির জন্য মানে আমাদের প্রয়োজন। দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা সবচেয়ে নিচের অবস্থানে আছি, এমনকি আফ্রিকান সাবসাহারান অনেক দেশের চাইতেও কম আছে আমরা নিচের অবস্থানে। সেটি হলো কর জিডিপি অনুপাত, অর্থাৎ আমাদের প্রত্যক্ষ করের আদায় কম, পরোক্ষ কর বেশি। এবং এটি আদায় করতে গেলে ব্যক্তিখাতের কর বাড়াতে হবে অথবা সম্প্রসারিত করতে হবে। বেতনভুক্ত বেসরকারি খাতের কর্মকর্তা কর্মচারীরা কর দিয়ে থাকেন, তাদের পক্ষে কর ফাঁকি দেওয়া সম্ভব নয়। কিন্তু অনেক বড় পেশাজীবী আছেন যারা কর দিচ্ছেন না কিংবা কম কর দিচ্ছেন। সেই কর ফাঁকিটা কিভাবে রোধ করা যায় সেই পদক্ষেপ সরকারকে নিতে হবে, অন্যথায় কর জিডিপি রেশিও বাড়ার সম্ভাবনা কম। আর হলো করের বিস্তার বাড়াতে হবে। একদম 18 কোটি মানুষের মধ্যে মাত্র 1 কোটি লোক কর দেয়, বাকিরা কর দিচ্ছে না। এ থেকে কর জিডিপি রেশিওকে আর বাড়ানো সম্ভব হচ্ছে না। আরেকটা হলো কর জালের বাইরে থাকা যে বিশাল মানুষ আছে তাদেরকে এই আওতায় নিয়ে আসা। রাজস্ব প্রশাসনের দক্ষতা বাড়ানো। আমাদের রাজস্ব সিস্টেম খুবই মান্ধাতার আমলের, তাদের দক্ষতা নিয়ে সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে এবং ঘুষ দুর্নীতির অভিযোগ আছে, এবং এইসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার চ্যালেঞ্জ তো সরকারের সামনে আছেই। পুরো রাজস্ব প্রশাসন দিয়ে এত বিশাল রাজস্ব আদায় কঠিন, প্রাচীন একটা পদ্ধতি। সেই জন্যই অন্তর্বর্তী সরকারের সময় একটা সংস্কারের ভাবনা উঠেছিল এবং যেটি অর্থনীতিবিদরা অনেক দিন ধরে বলে এসেছিলেন এবং বিশ্বব্যাংক, IMF তারাও এই কথাগুলো বলছিলেন। এবং এতে করে যেটা হয়, রাজস্ব খাত গতি পাবে এবং নীতি এবং রাজস্ব আদায় দুটো বিভাগকে আলাদা করার কথা অনেক দিন থেকে বলা হচ্ছে। রাজস্ব খাত সংস্কার করে অন্তর্বর্তী সরকার যে আদেশ জারি করেছিল তা বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করেনি বিএনপি সরকার, অর্থাৎ এটি কার্যকারিতা হারিয়েছে। অধ্যাদেশটি মানে অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে। ফলে রাজস্ব ক্ষেত্রে যে সংস্কারের ভাবনা ছিল সেই সংস্কারও এখন আর দৃশ্যমান নয়। দেশের অর্থনীতির জন্য এই সংস্কার ছিল খুবই জরুরি। আমরা হয়তো আশা করব যে আগামী অর্থ বছরে গিয়ে অর্থমন্ত্রী নতুন করে সংস্কারের কথা ভাববেন, কিন্তু সংস্কার না হলে আসলে অর্থনীতির গতি ফিরে আসবে না, রাজস্ব আদায়ে ভারসাম্য আসবে না, বৈষম্য দূর হবে না এবং পরিমাণও বাড়বে না। IMF-এর অন্যতম শর্ত ছিল রাজস্ব সংস্কার। দেখা গেল সেটি আটকে গেছে, কারণ বিল আকারে এটি উত্থাপিতই হয়নি। এতে ঋণের কিস্তি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। ফলে বিদেশি উৎস থেকে সরকারের অর্থ পাওয়া বড় অনিশ্চয়তার মধ্যে পড়ল। একদিকে বিদেশি অর্থ আসছে না, দেশ থেকে জোর করে বেশি আদায় করতে গেলে নিপীড়নমূলক হয়ে যাবে এবং আদায় করাটাও একটা চ্যালেঞ্জিং জায়গায় দাঁড়িয়েছে, কারণ ব্যবসা বাণিজ্য সেভাবে নেই। আমরা জানি না আগামী 2 মাস সরকার কি করবে, আসলে 3 মাস, কারণ এই এপ্রিল মাসের হিসাবটা পাওয়া যায়নি। তবে নতুন বছরে যে 9 লক্ষ কোটি টাকার বাজেট আসছে, সেখানে যে বিশাল রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে, সেইটি নিয়ে সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলেই আমরা ধারণা করছি। তবে আমরা চাই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থা গণমুখী হোক, নিপীড়নমূলক না থাকুক এবং গতি বাড়ুক, রাজস্বের আয়ও বাড়ুক। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।